আমাদের আলোচ্য বিষয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। কম্পিউটার সিস্টেমে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ। কম্পিউটার সিস্টেমের যাবতীয় কম্পিউটিং বা গণনা কার্য সম্পন্ন হয় এই সিপিইউতে। সমস্ত ডেটা তার যে প্রসেসিং হবে সেই প্রসেসিং অপারেশন সম্পন্ন করে সিপিইউ। সেদিক থেকে কার্যগতভাবে সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্কের সাথে সমতুল্য ভাবা হয়। কম্পিউটার সিস্টেমের যে বিভিন্ন যন্ত্রাংশ সেই যাবতীয় যন্ত্রাংশের কর্মপদ্ধতি সিপিইউ নিয়ন্ত্রণ করে। কম্পিউটার সিস্টেমের বিভিন্ন যন্ত্রগুলিকে পরিচালনা করার জন্য কন্ট্রোল সিগন্যাল বা নির্দেশ পাঠায় সিপিইউ। বস্তুতপক্ষে সিপিইউ হল কম্পিউটার সিস্টেমের অভ্যন্তরস্থ একটি বৈদ্যুতিন বর্তনী বা ইলেকট্রনিক সার্কিটরি, যার সাহায্যে কোনো একটি কম্পিউটার প্রোগ্রামের সাপেক্ষে তার যে নির্দেশ বা ইনস্ট্রাকশন সেইগুলি সম্পন্ন করা হয়। এখানে আমরা দুটি সিপিইউ এর ছবি দেখতে পাচ্ছি। বর্তমান ডেস্কটপ সিপিইউ ভেন্ডারদের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট হলো ইন্টেল এবং তারই রাইভ্যাল হচ্ছে এএমডি। ইন্টেল কোম্পানির কোর i7 সিরিজের একটি প্রসেসরের ডামি মডেল আর এএমডির রাইজেন প্রসেসরের একটি ডামি মডেল আমরা দেখতে পাব। আধুনিক সমস্ত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ আসলে মাইক্রোপ্রসেসর। এই সিপিইউকে মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর দ্বারা নির্মিত ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে আবদ্ধ করা থাকে। সিপিইউ আসলে বহু সংখ্যক ট্রানজিস্টর দ্বারা নির্মিত। বর্তমানে এই ট্রানজিস্টর হিসাবে মসফেটকে ব্যবহার করা হয়। চিত্রে আমরা কতগুলি ট্রানজিস্টরের ছবি দেখতে পাচ্ছি। এই ট্রানজিস্টর এক প্রকার ইলেকট্রনিক কম্পোনেন্ট বা বৈদ্যুতিন উপাদান ছাড়া আর কিছুই নয়, যেগুলোকে আণুবীক্ষণিক সুইচের মতো ব্যবহার করা হয়। এই সুইচগুলোর কাজ বর্তনীতে তড়িৎ প্রবাহ অন বা অফ করা। যে কোনো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এই অন অফ অবস্থা প্রদর্শনের মাধ্যমেই যাবতীয় গণনা কার্য সম্পন্ন করে থাকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ মূলত দুটি উপাদান নিয়ে গঠিত। সিপিইউ এর কার্যগত উপাদান দুটির মধ্যে প্রথমটি হলো কন্ট্রোল ইউনিট এবং দ্বিতীয়টি হলো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর মূলত দুটি অংশ, কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। সিস্টেমের অপর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেমরি ইউনিট, যার সাহায্যে স্টোরেজ ইউনিটের সাথে কমিউনিকেশন রক্ষা করা হয়। ইনপুট ইউনিটের সাহায্যে ডেটা এবং ইনস্ট্রাকশন ফিড করা হয় কম্পিউটার সিস্টেমে এবং ফলাফল পাওয়া যায় আউটপুট ইউনিটের মাধ্যমে। কন্ট্রোল ইউনিটের সাথে সংযুক্ত থাকবে মেমরি ইউনিট। মেমরি ইউনিটের সাহায্যে স্টোরেজ ডিভাইস থেকে প্রয়োজনে ডেটা রিট্রিভ করা হবে মেন মেমরিতে। সেই ডেটাকে কন্ট্রোল ইউনিট প্রসেসিংয়ের জন্য রিট্রিভ করবে। কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন দেবে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটকে। সেই ইনস্ট্রাকশনের ফিডব্যাক রেজাল্ট পৌঁছবে কন্ট্রোল ইউনিটের কাছে। পরিশেষে কম্পিউটেশনের ফলাফল আউটপুট ইউনিটের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের
প্রথম যে অংশ সেটি হলো এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কার্যাবলীকে আমরা কয়েকটি অংশে বিভক্ত করতে পারি। প্রথমত এরিথমেটিক অপারেশন, যথা গাণিতিক প্রক্রিয়ার যোগ, বিয়োগ বা কমপ্লিমেন্ট অথবা পরিপূরক প্রক্রিয়া ইত্যাদি সম্পন্ন হয় এই এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে। বিভিন্ন বিটওয়াইজ লজিক্যাল অপারেশন যেমন অ্যান্ড, অর, এক্সর ইত্যাদি বিটওয়াইজ প্রক্রিয়াও সম্পন্ন হয় এই এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে। কিছু বিটওয়াইজ শিফটিং অপারেশন যেমন শিফট লেফট বা শিফট রাইট ইত্যাদি প্রক্রিয়াও সম্পন্ন হয় এই এএলইউতে। এএলইউতে বিভিন্ন কম্বিনেশনাল লজিক সার্কিট ব্যবহার করা হয়, যার সাহায্যেই এই বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়ে থাকে। সিপিইউ এর অপর অংশটি হল কন্ট্রোল ইউনিট বা সিইউ। কন্ট্রোল ইউনিটে কম্পিউটার সিস্টেমের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। কম্পিউটার সিস্টেমের যে বিবিধ যন্ত্রাদি তাদের মধ্যে সমন্বয় স্থাপন, বিভিন্ন আইও ডিভাইসেসের সাথে সমন্বয় সাধনও এই অংশেই হয়ে থাকে। সিপিইউ এবং অন্যান্য যন্ত্রাদির মধ্যে ডেটা ফ্লো নিয়ন্ত্রণ করে এই কন্ট্রোল ইউনিট। কোনো কম্পিউটার প্রোগ্রামের রেসপেক্টে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য নির্দেশাবলী বা ইনস্ট্রাকশনকে ওয়ার্কিং মেমরি, সিপিইউ এর ইন্টারনাল ওয়ার্কিং মেমরিতে নিয়ে আসা, সেই ইনস্ট্রাকশনের অর্থোদ্ঘাটন এবং পরিশেষে সেই ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে তার যে ফলাফল সেই ফলাফলকে সঞ্চয় ইত্যাদির জন্য নির্দেশাবলী প্রেরণ করে কন্ট্রোল ইউনিট। ডেটা, ইনস্ট্রাকশন ইত্যাদির আদান প্রদান নিয়ন্ত্রিত হয় এই কন্ট্রোল ইউনিটের মাধ্যমেই। কম্পিউটার সিস্টেমের প্রসেসর বা সিপিইউ মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশ পেলে প্রত্যেকটি এইরকম নির্দেশের জন্য তাকে সুনির্দিষ্ট কয়েকটি ধাপে সম্পন্ন করে। এই সুনির্দিষ্ট যে ধাপগুলি তাদের সমাহারকেই বলা হয় মেশিন সাইকেল। একটা কম্পিউটারের সিপিইউ যে সমস্ত নির্দেশ সম্পন্ন করতে পারে তাদের মধ্যে সর্বাপেক্ষা প্রাথমিক বা ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে এই মেশিন সাইকেল। বর্তমানে যে সমস্ত সিপিইউ আমরা ব্যবহার করে থাকি সেগুলি একক সময়ে বহু সংখ্যক মেশিন সাইকেল সম্পন্ন করতে পারে। মেশিন সাইকেল সাধারণত 4টি ধাপ বা স্টেপের সমন্বয়ে গঠিত হয়। কোনো কম্পিউটার প্রোগ্রামের কোনো একটি নির্দিষ্ট নির্দেশ বা ইনস্ট্রাকশনকে সম্পন্ন করার জন্য সিপিইউকে সুনির্দিষ্ট সংখ্যক মেশিন সাইকেল সম্পন্ন করতে হয়। মেশিন সাইকেলের স্টেপ বা ধাপের সংখ্যা হলো 4টি। প্রথম ক্ষেত্রে মেন মেমরি থেকে নির্দেশ বা ইনস্ট্রাকশন এবং উপাত্ত বা ডেটাকে কন্ট্রোল ইউনিটের নির্দেশে সিপিইউতে নিয়ে আসা হয়। এটি হলো ফেচ স্টেট। দ্বিতীয় স্টেট অর্থাৎ ডিকোড স্টেজে এই নির্দেশের যে নির্দেশকে আনা হলো সেই নির্দেশের অর্থ উদ্ঘাটন করে কন্ট্রোল ইউনিট। পরবর্তী ক্ষেত্রে এএলইউ এর দ্বারা এই নির্দেশের সম্পাদন ঘটে এবং এই ডেটার ওপর যে ডেটাকে নিয়ে আসা হলো সেই ডেটার ওপর অপারেশন অ্যাপ্লাই করা হয় এবং ফাইনালি চতুর্থ যে দশা সেই দশায় এই ফলাফলকে সঞ্চয় করে রাখা হয় কন্ট্রোল ইউনিটের নির্দেশে। একটি কম্পিউটার প্রোগ্রাম একাধিক প্রোগ্রাম ইনস্ট্রাকশন নিয়ে গঠিত। প্রতিটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য মাল্টিপল মেশিন সাইকেল রান করতে হয়। যতক্ষণ পর্যন্ত না প্রোগ্রামটা এন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 4টি দশা চক্রাকারে আবর্তিত হয়। প্রোগ্রামটি শেষ না হওয়া পর্যন্ত এই 4টি দশা চক্রাকারে চলতে থাকে। কম্পিউটার প্রোগ্রামটি এন্ড হয় তখনই যখন প্রোগ্রামের শেষে হল্ট ইনস্ট্রাকশনটি এক্সিকিউটেড হয়। এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে একটু ডিসকাস করি, যেটা হচ্ছে সিপিইউ স্পিড। সিপিইউ ক্লক স্পিড বলতে আমাদের মাথায় যেটা আসে, আমরা এই কথাটা প্রায়ই শুনেছি যে ক্লক সাইকেল, ক্লক স্পিড, ক্লক রেট
সিপিইউ স্পিড, সিপিইউ ফ্রিকোয়েন্সি, এই সব কটা কথাই এই সিপিইউ এর স্পিডকে বোঝানোর জন্য ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়ে থাকে। এবার সিপিইউ এর আর্কিটেকচারটা যদি আমরা খুব সহজ পদ্ধতিতে একটা বার্ডস আই ভিউ এর সাহায্যে যদি আমরা বর্ণনা করি, তাহলে আমরা জানবো যে সিপিইউ এর ভেতরে থাকে একটা অসিলেটর। অসিলেটরটা কিছুই না, একটা ইলেকট্রনিক সার্কিট, যার কাজ হচ্ছে কিছুক্ষণ সময় অন্তর একটা ক্লক পালস, একটা ইলেকট্রিক পালস জেনারেট করা। এবার সিপিইউ এর মধ্যে থাকে অসংখ্য ট্রানজিস্টর, বিলিয়নস অফ ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর গুলো এই ক্লক পালসটা পেলে অন বা অফ হয়। এখন এই একক সময়ে এই ট্রানজিস্টর গুলো কতবার অন বা অফ হচ্ছে সেই পরিমাপটাকে সিপিইউ ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। এবার একটি একক সময়ে যত বেশি সংখ্যক ক্লক পালস জেনারেট করবে, অর্থাৎ যত বেশি সংখ্যক এই তড়িৎ তরঙ্গ সৃষ্টি হবে অসিলেটরের দ্বারা, তত বেশি সংখ্যক বার ট্রানজিস্টরগুলি অন বা অফ হবে। আর যত বেশি সংখ্যক বার এই ট্রানজিস্টরগুলি অন বা অফ হবে, অর্থাৎ ক্লক পালস যত বেশি হবে পার সেকেন্ড, তত বেশি সংখ্যক ইনস্ট্রাকশন একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পার সেকেন্ডে এক্সিকিউট করতে পারবে। কিলোহার্টজ বা মেগাহার্টজ ইউনিটে সিপিইউ এর স্পিড বোঝায় যে প্রতি সেকেন্ডে ওই সিপিইউতে কতগুলি সংখ্যক ক্লক সাইকেল উৎপন্ন হয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে একটি 4 জিগাহার্টজ স্পিড বিশিষ্ট প্রসেসর একটি 3 জিগাহার্টজ স্পিড বিশিষ্ট প্রসেসরের চেয়ে প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন বা 100 কোটি সংখ্যক বেশি সিপিইউ সাইকেল উৎপন্ন করতে পারে। এখন কেবলমাত্র ক্লক পালসকেই সিপিইউ এর স্পিড মাপার জন্য একমাত্র প্যারামিটার হিসেবে ব্যবহার করা যায় না। সিপিইউ এর স্পিড অনেক অন্যান্য বিষয়ের উপরেও নির্ভর করে। মূলত প্রসেসর আর্কিটেকচার এক্ষেত্রে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কতগুলো সিপিইউ সাইকেল বা ক্লক সাইকেল লাগছে, বা বিপরীতক্রমে একটি সিপিইউ সাইকেল কতগুলি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে, সেটা সিপিইউ এর স্পিড মাপার একটা খুব গুরুত্বপূর্ণ মেজারমেন্ট। আধুনিক সিপিইউ গুলি পাইপলাইনিং আর্কিটেকচার প্রয়োগ করে একটি মাত্র ক্লক সাইকেলে একাধিক সিপিইউ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। এছাড়াও প্রসেসরের অন্যান্য ইন্টারনাল আর্কিটেকচারের দ্বারাও সিপিইউ এর স্পিড নির্ভর করে, যেমন প্রসেসরের ইন্টারনাল রেজিস্টারের অর্গানাইজেশন, প্রসেসরের ক্যাশ মেমোরি অর্গানাইজেশন, কত পরিমাণ ক্যাশ মেমোরি আছে, কত লেভেলের ক্যাশ মেমোরি আছে, সিপিইউ কোরের সংখ্যা, নাম্বার অফ থ্রেডস পার কোর, এছাড়াও এট দ্যাট পয়েন্ট অফ টাইম সিস্টেম লোড ইত্যাদি সমস্ত বিষয়ের উপরেই অ্যাকচুয়াল সিপিইউ স্পিড নির্ভর করে। অর্থাৎ সিপিইউ ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, থিওরিটিক্যালি সেই সিপিইউ পার সেকেন্ডে তত বেশি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। কিন্তু কেবলমাত্র এই সাইকেলস পার সেকেন্ড বা ফ্রিকোয়েন্সি সিপিইউ স্পিড মাপার একমাত্র প্যারামিটার নয়। অর্থাৎ আমরা যদি দুটো সেপারেট সিপিইউ এর কথা ডিসকাস করি, দুটো সেপারেট সিপিইউ কে কনসিডার করি যাদের ক্লক সাইকেল সেম, তার মানে কিন্তু আমরা এটা বলতে পারবো না যে তাদের স্পিডও সবসময় একই হবে। তাদের ইন্টারনাল আর্কিটেকচার, রেজিস্টার অর্গানাইজেশন ইত্যাদি সবকিছুকে ওভারঅল ডিসকাস করলে তবেই আমরা সিপিইউ স্পিডের সম্পূর্ণ চিত্রটা পাবো। নাম্বার অফ ইনস্ট্রাকশনস পার ক্লক সাইকেল, পাইপলাইনিং এফিসিয়েন্সি, ব্রাঞ্চ প্রেডিকশন ইত্যাদি প্যারামিটারগুলি সিপিইউ ভেদে ভ্যারি করে। কেবল সিপিইউ ব্র্যান্ড নয়, একই ব্র্যান্ডের সিপিইউ এর বিভিন্ন মডেলেও এই প্যারামিটারগুলি পার্থক্য লক্ষ্য করা যায় এবং এদের সাথে সিপিইউ ফ্রিকোয়েন্সির সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে সিপিইউ স্পিডের ক্ষেত্রে সাইকেলস পার সেকেন্ড বা সিপিইউ ফ্রিকোয়েন্সি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিপিইউ স্পিড মাপার জন্য সাধারণত হার্টজ একক ব্যবহার করা হয়। হার্টজ এককের সাথে উচ্চ ওয়েটেজের প্রিফিক্স কিলোহার্টজ, মেগাহার্টজ, জিগাহার্টজ বা কোনো কোনো ক্ষেত্রে টেরাহার্টজ ইত্যাদি প্রিফিক্স বসানো হয়। আমাদের পরিচিত যে সিপিইউ গুলো, সেগুলোকে আমরা বর্তমান টাইম ফ্রেমে আমরা সেই সিপিইউ এর স্পিড মাপি সাধারণত জিগাহার্টজ এই ইউনিটে। উদাহরণ হিসেবে বলা যায় একটা 1 জিগাহার্টজ সিপিইউ, এটা বলতে আমরা বুঝবো যে এই সিপিইউটিতে যে ইন্টারনাল অসিলেটর সার্কিট আছে, সেই অসিলেটর সার্কিটটি প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন বা 100 কোটি ক্লক পালস বা ইলেকট্রিক ওয়েভ জেনারেট করতে পারে। অর্থাৎ প্রতি সেকেন্ডে এই সিপিইউ এর ট্রানজিস্টরগুলি 100 কোটি বার অন বা অফ হতে পারে। এই অংশে আমরা ক্লক সাইকেল বিষয়টি একটু ডিটেলসে দেখব। এই হচ্ছে একটা ক্লক পালস, এই একটা পার্টিকুলার টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমে প্রথম ক্লক পালসটি জেনারেটেড হলো, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি ক্লক পালস জেনারেট হলো,
এই তার টাইম ফ্রেম, এই দ্বিতীয় ক্লক পালস। অপর একটি ক্লক পালস, এই তার টাইম ফ্রেম এবং তৃতীয় ক্লক পালসটি এইভাবে জেনারেট হচ্ছে এবং এইভাবে চতুর্থ যে ক্লক পালস সেটি জেনারেট হচ্ছে। অর্থাৎ সিস্টেমে এইরকম একটি নির্দিষ্ট সময়াবর্তে ক্লক পালস জেনারেটেড হয় এবং এই ক্লক পালসই সিস্টেমের যাবতীয় অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। সিপিইউ সাইকেল বিষয়টি আমরা কয়েকটা সহজ উদাহরণের সাহায্যে দেখি। প্রথম ক্ষেত্রে এমন একটি সিস্টেম ডিজাইন করা হয়েছে যাতে ইউনিট টাইম ইন্টারভ্যাল অর্থাৎ 1 সেকেন্ডে একটি ক্লক পালস জেনারেটেড হবে। এই সিস্টেমে ফ্রিকোয়েন্সি বা এটাকে যদি আমরা সিপিইউ হিসেবে ট্রিট করি, এই সিপিইউ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্জ বা 1 সাইকেল পার সেকেন্ড। 1 সেকেন্ডে এই সিস্টেমে একটি ক্লক পালস জেনারেটেড হবে। দ্বিতীয় ক্ষেত্রে একই সিস্টেম, একই টাইম ইন্টারভ্যাল, এই টাইম ইন্টারভ্যালের মধ্যে এখানে জেনারেটেড হবে ক্লক পালস, জেনারেটেড হওয়া ক্লক পালসের সংখ্যা একটু বেশি। এখানে 1 সেকেন্ডে ক্লক পালস জেনারেটেড হবে 1000 খানা। অর্থাৎ এই সিস্টেমের স্পিড 1 কিলোহার্জ, ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্জ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1000টি সিপিইউ সাইকেল। পরবর্তীতে এই সিস্টেমের একই টাইম ফ্রেমে ইউনিট ইন্টারভ্যালে অর্থাৎ প্রতি সেকেন্ডে সাইকেল জেনারেটেড হবে 1 মিলিয়ন। প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন ক্লক সাইকেল জেনারেটেড হচ্ছে, অর্থাৎ এই সিস্টেমের স্পিড 1 মেগাহার্জ বা 1 মিলিয়ন সাইকেলস পার সেকেন্ড। এবং পরবর্তী যে সিস্টেম, এই সিস্টেমে ইউনিট টাইম ইন্টারভ্যাল অর্থাৎ 1 সেকেন্ডে জেনারেটেড হওয়া ক্লক পালসের সংখ্যা 1 বিলিয়ন বা 100 কোটি। বিলিয়ন সাইকেলস ইন 1 সেকেন্ড। এই সিস্টেমের স্পিড 1 গিগাহার্টজ বা 1 বিলিয়ন সাইকেলস পার সেকেন্ড। কোনো একটি সিপিইউ এর ক্ষেত্রে একটি সিপিইউ ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য কতগুলি সিপিইউ সাইকেল প্রয়োজন, সেই সংখ্যাটি সেই সিপিইউটির স্পিড নির্ণয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে আমরা একটি সিপিইউ এর কথা আলোচনা করি, যে সিপিইউটির স্পিড হচ্ছে 1 মেগাহার্জ। অর্থাৎ এই সিপিইউ সিস্টেমটিতে প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন সিপিইউ সাইকেল জেনারেটেড হয়। আমরা আরও ধরে নেব 1 মেগাহার্জ স্পিড বিশিষ্ট এই সিপিইউটির একটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে প্রয়োজন 4টি সিপিইউ সাইকেল। এই সিপিইউটি প্রতি সেকেন্ডে কতগুলি সিপিইউ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে তা আমরা নির্ণয় করতে পারব সিপিইউ ফ্রিকোয়েন্সি এবং ক্লক সাইকেলস পার ইনস্ট্রাকশন এই অনুপাতের সাহায্যে। অর্থাৎ এই হাইপোথেটিক্যাল সিস্টেম যার সিপিইউ স্পিড 1 মেগাহার্জ এবং একটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে প্রয়োজন 4টি সিপিইউ সাইকেল, তার স্পিড আমরা নির্ণয় করতে পারব সিপিইউ ফ্রিকোয়েন্সি এবং ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনের অনুপাতের সাহায্যে। অর্থাৎ এই সিপিইউ সিস্টেমটির প্রতি সেকেন্ডে এক্সিকিউট করতে পারবে 2.5 লক্ষ সিপিইউ ইনস্ট্রাকশন।
অনুরূপ অপর একটি সিস্টেম যার একই রকমভাবে সিপিইউ ফ্রিকোয়েন্সি বা সিপিইউ স্পিড 1 মেগাহার্জ, অর্থাৎ একই রকমভাবে এই সিপিইউটিতেও প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন সংখ্যক সিপিইউ সাইকেল উৎপন্ন হয়। পূর্ববর্তী সিপিইউটির সাথে এই সিপিইউটির পার্থক্য একটি জায়গায়। এই সিপিইউ স্পিডও 1 মেগাহার্জ হওয়া সত্ত্বেও এই সিপিইউটিতে এক একটি ক্লক সাইকেলে 4টি করে সিপিইউ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হয়। এই সিস্টেমের স্পিড আমরা একইভাবে নির্ণয় করতে পারব সিপিইউ ফ্রিকোয়েন্সি এবং ক্লক সাইকেলের অনুপাতের সাহায্যে, এবং আমরা দেখব এই সিস্টেমের স্পিড হচ্ছে 4 মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। পূর্ববর্তী সিপিইউ আর এই সিপিইউটির সাথে আলোচনা করে তুলনামূলক আলোচনার সাহায্যে আমরা এটুকু বলতে পারি যে দুটি সিপিইউ সিস্টেমের সিপিইউ স্পিড একই হওয়া সত্ত্বেও দ্বিতীয় সিপিইউটি পারফরম্যান্স হিসাবে অনেকখানি এগিয়ে থাকবে। অতীতে সিপিইউ পারফরম্যান্স মেজার করার জন্য মূল যে দুটি ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে প্রথমত ক্লক স্পিড এবং দ্বিতীয়ত হচ্ছে নাম্বার অফ কোর্স। এই দুটোকেই মেজারিং গাইডলাইন হিসেবে ধরে নেওয়া হতো, অর্থাৎ প্রসেসরের অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এই দুটি ইউনিটকেই ব্যবহার করা হতো। যে প্রসেসরের ক্লক স্পিড যত বেশি এবং কোর কাউন্ট যত বেশি তাকেই ততটা অ্যাডভান্সড বলে বিচার করা হতো। প্রসেসর ইন্ডাস্ট্রির উন্নতি হওয়ার সাথে সাথে কেবলমাত্র ক্লক স্পিড আর কোর কাউন্ট দিয়ে কোনো সিপিইউয়ের পারফরমেন্স বিচার করা আর সম্ভবপর হলো না। সিপিইউগুলি নেচার ওয়াইজ ডাইভার্স হতে আরম্ভ করলো, সিপিইউ নির্মাণের প্রযুক্তি ভিন্নতর হতে থাকলো। এর ফলে সিপিইউগুলোকে বেঞ্চমার্ক করার জন্য, অর্থাৎ তার পারফরমেন্স বা কর্মদক্ষতা পরিমাপ করার জন্য যে গাইডলাইন, সেখানে সেই গাইডলাইন নির্মাণে উন্নতি সাধনের প্রয়োজন হয়ে পড়ল, অর্থাৎ নতুন ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ল। কোনো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাংখ্যিক গণনার কর্মক্ষমতা পরিমাপের জন্যই ব্যবহৃত হয় এই দুটি একক, যে দুটি একক নিয়ে আমরা আলোচনা করব। একটি হচ্ছে MIPS এবং অপরটি হলো FLOPS, মিপস এবং ফ্লপস। MIPS এর পূর্ণ রূপ হচ্ছে মিলিয়ন্স অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এটার মধ্যে দিয়ে বোঝায় প্রতি সেকেন্ডে কোনো একটি সিপিইউ কতগুলি নির্দেশ, সিপিইউ ইনস্ট্রাকশন বা মেশিন ইনস্ট্রাকশন, প্রতি সেকেন্ডে কতগুলি ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারে সেই ক্ষমতাটা পরিমাপ করা হয় একটি ইন্টিজার নাম্বার দিয়ে, সেটাই হচ্ছে MIPS। MIPS এর মাধ্যমে কিন্তু কেবল ইন্টিজার পারফরমেন্সই পরিমাপ করা হয়, অর্থাৎ MIPS সাধারণত সাধারণ ইনস্ট্রাকশন, জেনারেল সিপিইউ ইনস্ট্রাকশন এর জন্যই প্রযোজ্য। সাধারণত ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, স্প্রেডশিট, ডেটাবেস কোয়ারি ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতা পরিমাপের জন্যই এই MIPS এই এককের ব্যবহার করা হয়ে থাকে। পক্ষান্তরে ফ্লপস বা ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড এই এককটির সাহায্যে, এই ক্রাইটেরিয়ার সাহায্যে সিস্টেমটির রিয়েল পারফরমেন্স, অর্থাৎ রিয়েল নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করার দক্ষতা পরিমাপ করা হয়। ফ্লপস এককের সাহায্যে কেবলমাত্র ফ্লোটিং পয়েন্ট অপারেশন সংক্রান্ত নির্দেশ বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সিস্টেমটির পারফরমেন্স মেজার করা হয়। সাধারণত বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত গবেষণা ক্ষেত্র, যেসব ক্ষেত্রে জটিল এবং উচ্চতর গাণিতিক পর্যালোচনা এবং প্যারালাল প্রসেসিংয়ের প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রেই ফ্লপস ইউনিট দিয়ে তার সেই করেসপন্ডিং কম্পিউটার সিস্টেমের পারফরমেন্সকে মেজার করা হয়। সুপার কম্পিউটারের কর্মক্ষমতা বিচারে এই ফ্লপস একককে ব্যবহার করা হয়ে থাকে। সিপিইউ এর কন্ট্রোল ইউনিট কন্ট্রোল সিগন্যাল পাঠিয়ে কম্পিউটার সিস্টেমের প্রাইমারি মেমরি বা র্যাম থেকে ডেটা এবং ইনস্ট্রাকশন নিয়ে আসে, যা
অস্থায়ীভাবে সঞ্চিত থাকে সিপিইউ এর মেমরি ইউনিটের মধ্যে। কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল ইউনিট এরিথমেটিক এবং লজিক ইউনিটের সাহায্যে বিভিন্ন গাণিতিক এবং যৌক্তিক প্রক্রিয়া সম্পন্ন করে থাকে ইনপুটের উপর, যার ফলাফলগুলিকে প্রেরণ করে আউটপুটের নিকটে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। একটি সিপিইউ মাদারবোর্ডে সিপিইউ কে বসানো হয়েছে। বিষয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বিষয়ে এইটুকুই ছিল আমাদের আলোচনা। পরবর্তী অধ্যায়ে আমরা কম্পিউটার সিস্টেমের বাকি কিছু কম্পোনেন্ট নিয়ে ডিটেলে ডিসক্রাইব করব, ডিটেলে আলোচনা করব। উঁচু ক্লাসে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার সময় আমরা সিপিইউ বিষয়ে আরও ডিটেলে জ্ঞান লাভ করব।